কন্টেন্টগুলো করছো, বাসায় প্র্যাকটিস করছো আগে যা যা পড়াইছি এতদিন? নাকি করো নাই? কারা কারা করছো একটু আনমিউট করে বলো তো। ওকে, তারপর আমাদের অল্প কিছু বাকি থাকলে ওকে, এটা মানা যায়। তাইলে বাকিটা কি? অল্প কিছু বাকি নাই, সব শেষ, কিছুই শেষ হয়নি। পড়াশোনা তোমার কম করো, তোমরা কেন কম করো? পড়াশোনার পরিমাণ একটু বাড়াও, একটু খাটাখাটি করো, কারণ এখন একটু কষ্ট করে পড়লে আগামীতে অনেক সুফল আসবে। বাট এখন যদি কষ্ট না করো, না পড়তে চাও, আগামীতে এটা কীভাবে সুফল আনবে? আচ্ছা, আমাদের এখানে অনেকগুলো এমসিকিউ কন্টেন্ট আছে, আমি সেগুলো প্র্যাকটিস করতে চাই। আর লেকচার স্লাইডেও আছে অনেকগুলো জিনিস, এগুলো আমি তোমাদের সাথে একটু পরে এখনই সলভ করব। আচ্ছা, সো তোমাদের কথা অনুযায়ী আমি আগে এমসিকিউ পার্টগুলো একটু আগে দেখাই। চলো লেকচার স্লাইডটা শেয়ার দিই তোমাদের সাথে। বোর্ডে স্ক্রিন শেয়ার হয়েছে? হয়েছে। আচ্ছা, ওকে, সো দেখো আজকের এমসিকিউ প্রবলেমস। এই এমসিকিউ প্রবলেমসগুলো নিয়ে আজকে আমরা তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে? এই এমসিকিউ প্রবলেমগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমাদের ডিসকাশন যাবে। ওকে, আমি ধরো এখানে ট্যাবগুলো বন্ধ করি। ওকে, ডান। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1। যদি ভিডিওটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আমার ভিডিওটা কি এখানে ক্লিয়ার কিনা একটু বলো তো আমাকে। ক্লিয়ার স্যার। ওকে, ডান। অডিও ক্লিয়ার, ঠিক আছে। তো চলো এবার আমরা টানা শুরু করি বিসমিল্লাহ বলে। আজকে আমাদের ইনশাল্লাহ পরাবৃত্তের কি বলি, সরলরেখার বড় অংশ আমরা শেষ করব। ক্লাস শেষ হবে, একটু দেরি হবে। দেখো, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স ইকুয়াল টু 7, এই তিনটে রেখা। ওকে, এই তিনটে রেখা দ্বারা গঠিত ত্রিভুজের কোণ তিনটি কত হবে? এখন বলো, এখানে হিসাব দেখো, এই রেখা আর এই রেখা, এই রেখা আর এই রেখা, এই দুইটা রেখা, প্রথম রেখার ঢাল মাইনাস অফ এক্সের সহগ বাই ওয়াই এর সহগ, দ্বিতীয় রেখার ঢাল, বেসিকটা বুঝো, ট্রিক্সটা, মাইনাস অফ এক্সের সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে একটা ঢাল -1 আর একটা ঢাল +1, সো ঢাল দ্বয়ের গুণফল -1 হয় কি না? হয়। তার মানে প্রথম দুইটা রেখা পরস্পর কি বলো? প্রথম দুইটা রেখা পরস্পর কি হয়? লম্ব। অবশ্যই, এক্স্যাক্টলি, প্রথম দুইটা রেখা পরস্পর লম্ব। তো প্রথম দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, তাহলে বুঝতেই পারছো খেলা, একটা রেখা পরস্পর 90। ওকে, প্রথম দুইটা রেখা পরস্পর লম্ব। সো প্রথম দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় আর এক্স ইকুয়াল টু 7, আচ্ছা, এক্স ইকুয়াল টু 7, সো প্রথম দুইটা রেখা পরস্পর লম্ব হলে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, সহজ কথা। তাহলে 90 ডিগ্রি যুক্ত অপশন আমাদের দুইটা আছে। এখন 90 ডিগ্রি যুক্ত অপশন দুইটা থাকার পর এবার হিসাব করো যে আমাদের এই জায়গাটাতে, কোন জায়গাটাতে? এই জায়গাটাতে বাকি দুইটা কোণ কি হবে?
তাই না? বাকি দুটো কোণ কী হবে, এবং সেটা নির্ভর করবে আমাদের x=7 রেখা বাকি দুইটার সাথে কত কোণ উৎপন্ন করে। বুঝতে পারছো কথাটা, যে বাকি দুইটা কোণ নির্ভর করবে, কারণ দুইটা রেখার মধ্যবর্তী কোণ 90, যে ধরো এই দুইটা 90, একটা কোণ 90। এখন এই দুইটা কোণ কী হবে সেটা ডিপেন্ড করবে ওই রেখাটা x=7 রেখাটা হচ্ছে যে কোনো একটা রেখার সাথে কত কোণ উৎপন্ন করে। এটা যদি বের করতে পারো অপর রেখার কোণটা বের করে ফেলতে পারবা, তাই না? তো এখন সেটা বের করার জন্য বলো আমাদের এই রেখার ঢাল, তুমি ধরো প্রথম রেখার ঢাল হচ্ছে, দ্বিতীয় রেখার ঢাল ধরো যে 1, আর এই রেখা কি y=mx না? আচ্ছা x= হচ্ছে আমাদের, আচ্ছা দেখো বুঝো মজা দেখো, এই রেখার ঢাল হচ্ছে 1, তাহলে এই রেখা আমাদের x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কি বুঝছো কিনা বলো? প্রথম এই রেখার ঢাল হচ্ছে 1, তাহলে এই রেখাটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা কি তুমি বুঝছো? কথা বলে না কেন? ঢাল m=tan θ না? tan θ সমান যদি 1 হয়, tan θ সমান 1 হলে 1 সমান 10 45 এত। আর এই রেখাটা x=7 রেখা, x অক্ষ x=7 রেখা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে বলো? 90। আর এই রেখাটা ধরো x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? এই রেখাটা, তাহলে এই দুইটা রেখা পরস্পর অবশ্যই 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। হিসাব বুঝছো? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ সহজ হিসাব, এই দুইটা রেখা x=7 রেখাটা আমাদের x-7 x-y=0 এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর যদি বলো আচ্ছা ওকে মিউট করো, নিজেকে মিউট করে, তোমার মাইক্রোফোনে সমস্যা করতেছে। দেখো আচ্ছা, তো এখানে আসো, এই যে এই রেখাটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, y=mx বা y=x রেখা, মূল বিন্দুগামী রেখা। আর x=7 এটা হচ্ছে এই রেখা x=7 যেটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তুমি এখন হিসাব মিলাও, তাহলে এটা যদি 90 হয়, এই পাশেটা 90, এই কোণ 45, তাহলে এই কোণটা কী হবে বলো? তুমি নিজেই বলো, 45 হবে না? হিসাব বুঝতেছ? অবশ্যই বোঝা উচিত, 45 ডিগ্রি। সো অর্থাৎ x=7 রেখা y=x বা x-y=0 এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কি বুঝছো তুমি, বা বাকিটা বুঝছো এই কথাটা? হ্যাঁ আচ্ছা ওকে। তো তাহলে এখন দ্বিতীয় রেখার সাথে তৃতীয় রেখা যদি উৎপন্ন কোণ 45 ডিগ্রি হয়, আর প্রথম রেখার সাথে দ্বিতীয় রেখা যদি উৎপন্ন কোণ 90 ডিগ্রি হয়, তাহলে তৃতীয় রেখার সাথে প্রথম রেখার উৎপন্ন কোণ অবশ্যই 45 ডিগ্রি হইতে হবে। তার কারণ তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, তো 180 - 90 - 45, তাহলে অটোমেটিক 45 আসবে, অর্থাৎ অপশন নম্বর সি উইল বি দ্য অ্যান্সার। এই হচ্ছে কাজ, অপশন নম্বর সি হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। এটা খুব সুন্দর কোশ্চেন, এবং এগুলো একটু দেখে রাখো, নোটস করে রাখো, অ্যান্ড অত্যন্ত সুন্দরভাবে অঙ্কটা সলভ হলো। তোমরা সবাই বুঝছো অঙ্কটা? বলো একটু কমেন্ট বক্সে আনমিউট করে বলো, সবার কাছে মোটামুটি ক্লিয়ার করতে পারছি অঙ্কটা? হ্যাঁ, প্রথম দুইটা রেখার ঢালের গুণফল -1, দুইটা রেখার ঢালের গুণফল -1 তখনই হয় যখন রেখা দ্বয় পরস্পর লম্ব হয়। বুঝছো? এবার দেখো 2 নম্বর কোয়েশ্চেন। এত 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 রেখাত্রয় সমবিন্দুগামী হবে যদি এত রেখাটি কত বিন্দু দিয়ে যায়, কি কাহিনী কোয়েশ্চেন। আচ্ছা, যদি এই তিনটা রেখা যদি সমবিন্দুগামী হয়, তাহলে এই তিনটা রেখার x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক পদ নিয়ে ঘটিত নির্ণায়কের মান 0 হবে। সহজ কথা। তো তাইলে দেখো এই তিনটা রেখার কেসে আমি কালার চেঞ্জ করে দিয়ে লিখি যে নির্ণায়কের কেসে 1 3 শর্ত অনুযায়ী আর কি, এ তোমরা জানো সমবিন্দু শর্ত, 2 5 b -9 0 -1 নির্ণায়কের মান 0 হবে, তাই না? তিনটা রেখা যদি সমবিন্দুগামী হয় তাহলে এইরকম একটা নির্ণায়কের মান 0 হবে। এখন নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে পরের লাইন কি হয় দেখো, 1 গেলে -5 -0 -2 গেলে নিচ থেকে 0 +3 -9 গেলে 3b -5 equal to 0. So -5 plus -6 দেখা যায় পাশে, হ্যাঁ, তো -5
-6, এই পাশে সামান্য একটু দেখা যাচ্ছে না, সমস্যা দেখা মিলে যাওয়া যায়। তারপর -3 নং 27 বি প্লাস 5 নং 45 এ, অর্থাৎ এটা কি বুঝছো? দেখো আমি যোগ বিয়োগ ঠিক করছি, একটু দেখো তো। জি ভাই ঠিক আছে। আচ্ছা ওকে, এখন হিসাব করো। একটু দাঁড়াও, আমার এখানে কোশ্চেনটা টাইপিংয়ে মিস্টেক গেছে, আর নাহলে লজিকটা মিলতেছে না। দাঁড়াও, আমি মূল কোশ্চেনটা একটু চেক করি। (7x - 11y - 1 x plus by plus 1 equal to 0). আচ্ছা, এখানে সমীকরণটাতে একটু ভুল হয়েছে। দাঁড়াও, সমীকরণটাতে এটা ভুল করছে, আর ভালো লাগে না জীবন। লজিক মিলে না আসলে। বুঝছো? আমাদের এখানে যে শর্তটা, এটার সাথে আমি কেন এটা বললাম, এইটার সাথে এই জিনিসটা লিঙ্ক আকারে আসবে এই শর্তের সাথে। এখন আমি যখন এই সমীকরণের সাথে এটা শর্ত মিলাতে যাচ্ছি তখন দেখি মিলে না, এই জন্যে আমাকে আবার এই একই কোয়েশ্চেন সেকেন্ডবার দেখতে হইলো। বুঝছো? একই ইকুয়েশন সেকেন্ডবার, অর্থাৎ এখানে 3x, তারপর দেখি যে এখানে টাইপিং মিস্টেক হয়েছে, -5 আর এটা হবে +1। তাহলে ঠিক আছে, বলো। আমি এবার একটু দেখি আবার 1 of 5 plus 5b minus 2 of 3 plus 5a minus 9 of 3b minus 5a কি হয় দেখো, -6 -10a -3 নং 27 b প্লাস 5 নং 45 ইকুয়াল টু 0। এই আসছে না? এটা বলো। এবার দেখো, -45 -10 35 -27b প্লাস 5b মাইনাস 22b -1 ইকুয়াল টু 0। ওকে, এখন এখানে কাহিনী দেখো, এই যে 11 দুগুণে 22, দেখো 7x এর সাথে মিলাও, 7 × 5a
পাঁচশোতে 35 -11 -11 ইন্টু 2b -1। ওকে, এখন এখান থেকে হিসাব যেটা, এই যে এখান থেকে বেসিক যে হিসাবটা, সেটা হচ্ছে এক্স এর মান 5a এবং ওয়াই এর মান তুমি যদি 2b বসাও, বলো এক্স এর মান 5a, ওয়াই এর মান যদি 2b বসাও, তাহলে এইরকম শর্তটা চলে আসে কিনা বলো। এটাকে এভাবেও চিন্তা করতে পারো, সমীকরণটিকে (7x - 11y - 1 = 0) এর সাথে তুলনা করে x = 5a, y = 2b। সুতরাং 5a, 2b বিন্দুগামী। এই হলো কাহিনী। এই জন্যে হচ্ছে তখন রিচেক করতেছিলাম যে আসলে আমাদের তো লজিকটা এভাবে আসে, কিন্তু একদম মিলতেছে না। তো তখন দেখলাম যে ডাটাটাতে সমস্যা হয়েছে, ডাটাতে মিসিং। সবাই বুঝছো অঙ্কটা বলো? বললে একটু অঙ্কটা তুলে নাও। আচ্ছা, অঙ্কটা তুলে নাও একটু শর্টলি। 2 নম্বর অঙ্ক তুলে নাও। আচ্ছা, হোপফুলি বুঝতে পারছো। ওকে, তারপর দেখো 3 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, একটি সামান্তরিকের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দু এটা ডিরেক্ট সূত্র, তাই না? শর্টকাট দিয়ে করে ফেলা যায়, এটা আমরা করছিলাম। এটা লাগতেছে না 3 নম্বরটা। 4 নম্বর দেখো, 4 নম্বর হচ্ছে এত বিন্দুদ্বয় সংযোগ রেখা, এত বিন্দুদ্বয় সংযোগ রেখা পরস্পর কি। তো 4 নম্বর এক লাইন অঙ্ক। প্রথম দুইটা কেসে ঢাল বের করো। M1 কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর 10/-4 -5/2। আর দ্বিতীয় রেখা দুইটা ঢাল বের করো। কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর অসম রেখা হবে, তাই না? লম্ব হচ্ছে না, সমান্তরাল হচ্ছে না, অসম রেখা। ঠিক আছে, লম্ব না, সমান্তরাল না, তাহলে তো অসম রেখা বলতে পারি। আর একমুখী রেখা হচ্ছে, এটা তো কোনো ইয়া নাই, আসলে কোনো কিছু না এটা নিয়ে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। 5 দেখো, কোন সঞ্চারপথের সমীকরণ এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী। এটা সুন্দর কোয়েশ্চেন, বুঝা ব্যাপার। দেখো, এটা হচ্ছে জাস্ট একটু ছোট ফিগার ড্র করলেই আমরা খেলা শেষ করে দিতে পারি। a, 0 আর -a, 0। তুমি বলো এই দুইটা বিন্দু হতে সমদূরবর্তী রেখা কোনটা? এটা না, y অক্ষ না? এই দুইটা বিন্দু হতে সমদূরবর্তী রেখা হচ্ছে y অক্ষ। আর y অক্ষের সমীকরণ তোমরা জানো, x = 0। অপশন নাম্বার বি। আচ্ছা, একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমান মানের অংশ ছেদ করে এবং 2, 4 বিন্দু দিয়ে যায়, এর সমীকরণ কত? সমান মানের অংশ ছেদ করে মানে a = b হবে। অর্থাৎ রেখা সমীকরণ x/a প্লাস y/a = 1, যেখানে 2, 4 বিন্দুগামী, অর্থাৎ 2/a প্লাস 4/a = 1। এখান থেকে লেখা যায় 6/a = 1, অর্থাৎ a = 6। তার মানে রেখা সমীকরণ x/6 প্লাস y/6 = 1, x প্লাস y = 6। বুঝছো? মুখে মুখে কিন্তু করে ফেলা যায়, ছোট করে ফেললাম। আচ্ছা, প্রতিবিম্বটা তোমাদের গতদিন আমি পড়াই নাই, আমার মনে আছে, আজকে আগে পড়াই দেওয়া দরকার ছিল। প্রতিবিম্বের কনসেপ্টগুলো আমার একটু পড়ানো দরকার, তাই না? প্রতিবিম্বের রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। আচ্ছা, ওকে, এটা আমি কনসেপ্টটা বলে দিব এখনই, এইটুকু শেষ করলাম। ওকে, রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, এটার সাথেই করে দিই।
একাডেমিক পার্টে পড়ছো তোমরা, তারপর আমি একটা অঙ্ক করে দিই। চলো। এটা ওই টাইপটা বাদ দিচ্ছিলাম তখন, মানে কালকে সময় পাইনি। দেখো, এত সাপেক্ষে রেখার সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব কত। সো এটার কনসেপ্ট হচ্ছে এরকম, এই যে রেখাটা ধরো, এটা হচ্ছে সেই রেখা 5x + y + 6 = 0, আর এটা ধরো যে সেই বিন্দু আমরা ধরলাম আনুপাতিকভাবে 4 - 13। এখন যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করবা তাকে তোমাকে আয়না হিসেবে কল্পনা করতে হবে, কারণ তুমি আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়ালে আয়নার পিছনে তোমার প্রতিবিম্ব দেখা যায়। ওকে, আয়নার সামনে দাঁড়ালে আয়নার পিছনে প্রতিবিম্ব দেখা যায়, অর্থাৎ আয়নাটা হচ্ছে সাপেক্ষ, আয়নাটা হচ্ছে কি সাপেক্ষ। ওকে, সো আয়নার সাপেক্ষে তুমি এখানে ইয়া করতে দাঁড়াচ্ছ, এই যে বিন্দুটা, এই বিন্দুর প্রতিবিম্ব তোমাকে আমরা বের করে দেখাবো। তো সেক্ষেত্রে বেসিক যেটা, যে তুমি যত দূরে আয়না থেকে যত দূরে অবস্থান করো, তুমি আয়না থেকে যত দূরে অবস্থান করো ঠিক তত দূরে ভিতরে প্রতিবিম্বটা দেখা যায়। এই হচ্ছে একমাত্র বেসিক। সো এবার তাহলে চলো, এই বিন্দুটার প্রতিবিম্ব ধরলাম এখানে আসবে, যেটা স্থানাঙ্ক ধরলাম আলফা বিটা, অর্থাৎ কোনো না কোনোভাবে এই আলফা বিটার মান বের করতে হবে। অ্যান্ড এটা কৌশলটা একটু ভিন্ন। কীরকম দেখো, এটা ম্যাথমেটিক্যালি কীভাবে বের করবো, যেটা হচ্ছে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করবো, যা 4 - 13 বিন্দুগামী। তাহলে এই টোটাল লম্ব রেখাটার সমীকরণ চলে আসবে। চলে আসলে এই রেখা আর এই রেখা, এই দুইটা রেখার ছেদ বিন্দু হচ্ছে এটা। এই যে ছেদ বিন্দু, এই দুটো রেখার ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করব। ছেদ বিন্দু স্থানাঙ্ক বের করলে খেলা অলমোস্ট শেষ। তো এই ছেদ বিন্দু আর এই বিন্দু আর এই বিন্দু, অর্থাৎ ধরো এটা হচ্ছে এই বিন্দু, এটা বি বিন্দু, এই বি এর মধ্যবিন্দু হচ্ছে সেই ছেদ বিন্দু সি। সো মধ্যবিন্দু শর্ত দিয়ে আমরা বি এর বিন্দুটা বের করে ফেলতে পারবো। কাজ কমপ্লিট। এবার তাহলে আমরা আসি এখানে এই রেখার উপর, এবার বেসিকটাতে আসি। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে, যে 7y - 5x + k, তাই না, y - 5x + k, যা 4 - 13 বিন্দুগামী। তাহলে x এর মান, y এর মান হচ্ছে -13, x এর মান হচ্ছে 4, 5 × 4 = 20, -33, ডান পাশে গেলে +33। এটা সমীকরণ। আর কি লিখছি, এক্স আর ওয়াই এর সহগের পরিবর্তন, মাঝখানে চিহ্নের পরিবর্তন, ধ্রুবক পদের পরিবর্তন। সো হ্যাঁ, এক্স এর মান ঠিকই তো ছিল মনে হয়, -5 × 5 × 65, ×69। সুতরাং আমাদের এখানে লম্ব রেখার সমীকরণ x - 5y। এখন কাহিনী হচ্ছে যে 1 নম্বর রেখা আর 2 নম্বর রেখা, 1 ও 2 এর ছেদ বিন্দু বের করতে হবে, বুঝছো? তো এই জায়গায় আমরা এভাবে চিন্তা করতে পারি, যদি হাতে করার কেসে x = 5y - 69 লেখা যায়, তাই না? x = 5y - 69 লেখা যায়। আর সে x এর মান এখানে 1 নম্বরে বসাতে হবে। না, 5 এর +69, 1 নম্বর বসালাম, +y +6 = 0। এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে বলো তো যে y এর মান কত আসে। আর সেই y এর মান তুমি ধরো এই সমীকরণে বসাও, 2 নম্বর সমীকরণে বসাও, বলো তো x এর মান কত আসে। দ্রুত একটু ক্যালকুলেশন করো সবাই খাতার মধ্যে, সবাই একটু খাতায় ক্যালকুলেশন করো, x এর মান y এর মান বের করে দাও।
তাড়াতাড়ি একটু বের করে দাও। -3/2 আর হচ্ছে 27/2 নাকি? আচ্ছা দাঁড়া আমি একটু দেখি, বাকিটা একটু করো। y এর মানটা 27/2 আসে। আচ্ছা তাহলে x এর মান -3/2 শিওর। আচ্ছা y এর মান -27/2 তাই না? তাহলে x এর মান হচ্ছে কত? না ভাই, y এর মান +27/2 আর হচ্ছে x এর মান -3/2। ওকে ডান, লিখলাম। তার মানে এটা হচ্ছে কিসের স্থানাঙ্ক সেটা বলে দিই। এটা হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনে এই সি বিন্দুর স্থানাঙ্ক। সি বিন্দুর স্থানাঙ্ক আসছে -3/2 আর হচ্ছে 27/2। এখন মধ্যবিন্দু বের হতে পারবে। হ্যাঁ, -3/2 27/2। সো এবার এ এবং বি এর মধ্যবিন্দু সি, এই মধ্যবিন্দু শর্তে বি বিন্দুর স্থানাঙ্ক কত একটু বলতো আমাকে কমেন্ট বক্সে, বা একটু বের করো তো সবাই। এ আর বি এর মধ্যবিন্দু সি সব তো করে দিলাম, এটা খাতা করে ফেলো। মধ্যবিন্দু শর্তে একটু বলো এ বি সি ডি কোনটা কারেক্ট অ্যান্সার? A equals to -7 আসে। কত আসে? -7 আলফার ভ্যালু -7 করতে এখানে তো এটা কি আসছে? আচ্ছা কোনটা স্থানাঙ্ক কোনটা তাহলে? 7 নম্বর কোশ্চেনে এ বি সি ডি কোনটা অপশন দেখো অ্যান্সার। কিন্তু আমারও তো আলফা -7ই আসছে। এখানে x আর y এর মানটা মেবি ভুল হয়েছে। কি এটাই তো মনে হচ্ছে। y এর না না y এর -27/2। ওয়াই এর মান কত? আমি একটু ক্যালকুলেশন তোমাকে দিলাম। -27/2 হবে মাইনাস। আচ্ছা ওয়াই এর মান -27/2 আর এক্স এর মান 3/2 +3/2। তোমাদেরকে সামান্য একটা ক্যালকুলেশন দিলাম আর তোমরা এত পেঁচানো পেঁচাইতেছো। ওকে, তো এবার তাহলে করো। করে দেখো অ্যান্সার কত আসে, নাকি এখনো ভুল করছো? আচ্ছা আচ্ছা আমি বলে দিই। প্রথমটা 7 এর হ্যাঁ এক্স্যাক্টলি এ, গুড। এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা তারপর চলো আমরা এবার 7 তো শেষ করলাম। 8 নম্বর দেখো, 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর হচ্ছে কি বলছে, এ বি সি তিনটি ভাজিত প্রগমনে থাকলে। ভাজিত প্রগমনে এটার বেসিক কনসেপ্ট আমাদের 9 টেনে ছিল। এটার স্ট্রাকচারটা এরকম যে মাঝখানেটা 2/b ইকুয়াল টু 1/a প্লাস 1/c। ওকে, এই হচ্ছে ভাজিত প্রবগমনের কনসেপ্ট। ওকে, কলেজ লেভেলে স্কুল লেভেলে ছিল মূলত, সেটা লিঙ্কড করা।
কারণ ভাজিত প্রগমন কি, প্রগমনের টোটাল কনসেপ্টগুলো হচ্ছে আমরা একাডেমিক পার্টে 9-10-এ ছিল, কলেজ লেভেলে তো এটা নিয়ে আলোচনা হয় না। তো এটা মনে রাখো যে ভাজিত প্রগমন বলতে এই যে এই বি, কি ছিল, বহুপদী তো খুব একটা নাই। দেখো 2/b এভাবে লেখা যায় এই লাইনটাকে। আচ্ছা আচ্ছা 1/c, সিটাকে ডান পাশে রাখছে, তাহলে সিটাকে যদি ডান পাশে রাখে সিটাকে কি ডান পাশে, দাঁড়াও না, সিটা হচ্ছে এক পাশে। তার মূল কোয়েশ্চেনটা দেখি, এখানে টুকটাক টাইপিং মিস্টেক অনেক দেখতেছি, আর ভালো লাগলো না। সিটা ডান পাশে না বাম পাশে। ওকে দাঁড়া, আমাদের এই ফাইলগুলো আবার আমি আজকে কারেকশন করতে বলবো, করাইতে গেলে দেখি যে ডাটা মিলে না। হ্যাঁ ওকে, এবার ঠিক আছে। সো তাইলে চলো, ওকে ঠিক আছে, ইকুয়েশনটা হচ্ছে এটা, হ্যাঁ, যে হলে তাহলে x/a প্লাস y/b প্লাস 1/c, এত সরলরেখাটি সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, এই বিন্দুটি কত। সো ভাজিত প্রগমনের শর্ত যেটা এটা, তাহলে এটাকে সে এবার মিলাও, এটার সাথে ওই সমীকরণের কম্পারিজম হবে। কম্পারিজম হলে এখন বলো x/a দ্যাট ইজ x = 1 y/b, যেখানে -2/b হয়, তার মানে y = -2, সহজ লজিক। সো 1, -2 বিন্দুগামী, অপশন নম্বর ডি, এই হচ্ছে বেসিক। উঠে নাও। আর ধ্রুবক পদের ক্ষেত্রে 1/c দেখো, এখানে ডান পাশে 1/c মিলে আছে, তো 1, -2 বিন্দুগামী, এই শর্তটা এখানে 8 নম্বরের কেসে মিলতেছে। সহজ কোশ্চেন, ছোট কোশ্চেন, উঠে নাও। ভাজিত প্রগমনের শর্তটাকে মুখস্থ রাখতে হবে। তারপর চলো, হ্যাঁ কি বলছে এখানে, একটি সরলরেখা অক্ষদ্বয় হতে যে পরিমাণ অংশ কর্তন করে তাদের বিপরীত এর মান a ও b হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। ওকে, আবারও বলি কি বলছি, হ্যাঁ, একটি সরলরেখা অক্ষদ্বয় হতে যে পরিমাণ অংশ খণ্ডন করে তাদের বিপরীত এর মান a ও b হলে, অর্থাৎ রেখাটার সমীকরণ তুমি যদি x/a1 প্লাস y/b1 = 1 ধরো, ওকে, আমি এখানে দশের করে দিলাম, রেখার সমীকরণ x/a1 y/b1 = 1 ধরলা, x অক্ষের খণ্ডিতাংশ a1, y অক্ষের খণ্ডিতাংশ b1। কেন a1 b1 ধরছি, কারণ কোশ্চেনে a আর b দিছে, ঠিক আছে। সো কর্তন করে তাদের বিপরীত এর মান a ও b হলে, সো a হচ্ছে 1/a1, b = 1/b1, কারণ অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সিকোয়েন্স আছে a ও b। a হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশকে বোঝায়, সে সিকোয়েন্স অনুযায়ী, আর b হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশকে বোঝাচ্ছে, ঠিক আছে। সো বিপরীতের মান a ও b হলে এই রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে তাহলে কাহিনী হচ্ছে কি, তাহলে এখন a1 = 1/a, b1 = 1/b। সো a1 এর মান 1/a, b1 এর মান 1/b বসাইলে 1/a উপরে উঠে গেলে ax হয়ে যাবে, 1/b উপরে উঠে গেলে by হয়ে যাবে, ax + by = 1, অপশন নাম্বার বি হচ্ছে অ্যান্সার। ax + by = 1, অপশন নাম্বার বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তোমরা বুঝছো আশা করি। আচ্ছা, দুটি সমান্তরাল রেখা এত এবং এত এর মধ্যবর্তী দূরত্ব, এটা ডিরেক্ট সূত্র, কোনো ঝামেলা নাই। তারপর দেখো এত এবং এত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং অক্ষের সাথে সমান আনতি, আনতি মানে হচ্ছে সমান কোণ ক্রিয়েট করে, সেক্ষেত্রে মাথায় রাখবা অক্ষের সাথে সমান কোণ, এই ক্ষেত্রে শর্ত হয় m = +-1, কারণ 10 এই থিটার মান হয় একবার 45 আরেকবার হয় 135, দুইটা মিলে +-1 শর্ত যায়, ঠিক আছে। সো তাহলে এখানে এই কেসে আমাদের এত রেখা দুই ছেদবিন্দুগামী, ছেদবিন্দু বের করবা, আর ঢাল হচ্ছে +-1 দিয়ে অঙ্কটা করে ফেলবা। আচ্ছা, ওকে, তারপর দেখো
এত এবং এত এর মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এর গতদিন পড়েছিলাম। সূক্ষ্মকোণের ক্ষেত্রে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু a1 এর মান 3, a2 এর মান 12 প্লাস b1 এর মান হচ্ছে -4 ইন্টু b2 এর মান 5, 3 বার 36 মাইনাস 20 গ্রেটার দেন 0, অর্থাৎ সূক্ষ্মকোণের কেসে চিহ্ন কি হবে বলো, মনে আছে কিনা বলো, চিহ্ন কি হবে? নেগেটিভ হবে, কারণ আমরা বলেছি এটার কেসে চিহ্ন যেটা আসবে সেটা হবে স্থূলকোণের চিহ্ন। a1 a2 প্লাস b1 b2 এটা সিম্বলটা হচ্ছে স্থূলকোণের সিম্বল, সো তার অপোজিটটা হবে সূক্ষ্মকোণের সিম্বল। ঠিক আছে, এই শর্তগুলোতে তাহলে এখানে যেহেতু প্লাসটা স্থূলকোণ, মাইনাসটা হবে সূক্ষ্মকোণ। 12 গেল। তেরো এক্স এর কোন মার্জন ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে পারা যাবে। 14 এত রেখাটি কোন বিন্দুতে একই বিন্দুগামী হবে, বন্ধুগামী লিখছে। আচ্ছা, ওকে, চলো তো এত রেখাটি কোন বিন্দুতে আসো কই, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন কি বুঝতেছো বলো, কোশ্চেনটা পর একটু। এত রেখাটি কোন বিন্দুতে এত এর সাথে একই বিন্দুগামী হবে, কোশ্চেন নাম্বার 14। এই কোশ্চেনগুলো হচ্ছে মোটামুটি একই প্যাটার্ন মেনটেন করে করতে হবে যেগুলো আমরা আগের ক্যালকুলেশনগুলোতে করছি। কীরকম করছি আগের ক্যালকুলেশনগুলোতে? দেখো, সিএম সহগ হচ্ছে এখানে 1, এখানে সি সহগ 4, হিসাব মিলাও, সহগ সমীকৃত কনসেপ্টটা আর কি এখানে। তো 4 দ্বারা ভাগ করে দাও, 3/4 1/2/4 দ্যাট ইজ 1/2। এই নিয়মটা অত্যন্ত সুন্দর, এগুলো অ্যাডমিশনের ব্যাচগুলো আমরা দেখাই। সো এইটার সাথে এবার কম্পারিজন করো, তাহলে এই হচ্ছে এক্স ধরলে এর মান হচ্ছে আমাদের কেবল এর জায়গায় এ গেল, এক্স এর মান এখানে হয়ে গেল, তাহলে লজিক্যালি 3/4, বি এর জায়গায় বি আছে, ওয়াই এর মান হয়ে গেল হাফ, 3/4 অ্যান্ড হাফ। এভাবে হচ্ছে শর্ত মিলানো যায়, খুব সহজ, খুব সহজ, খুব ছোট, খুব সুন্দর। আচ্ছা, এত এবং এত বিন্দুর সংযোগ রেখাংশকে এত রেখাটি কি অনুপাতে বিভক্ত করাইছিলাম, তাই না? m1/m2, প্রথম বিন্দু দ্বারা এটাকে আগে সিদ্ধ করতে হবে। এক্স এর মান হচ্ছে, ওয়াই এর মান হচ্ছে -1, এক্স এর মান হচ্ছে -3 হচ্ছে +2, আর তারপর দ্বিতীয় বিন্দু, তাই না? নিচে ওয়াই এর মান হচ্ছে 9 -4 আর হচ্ছে আমাদের +2 -2 আর হচ্ছে 9 থেকে 8 গেলে 1 যোগ 2 3, তো মাইনাসটা বহির্বিভক্তিকে বোঝায়, আর 2:3 হয়ে গেল। বুঝছো? আচ্ছা, 2/3 চলে আসলো। এরপর দেখো এত মধ্যে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? এক্স অক্ষের ক্ষেত্রে ওয়াই অনুপাত 1:9, ওই 1:9 তো ভাই নাই, 20 নাম্বার। আচ্ছা, কত নম্বর কোশ্চেন এটা? 16 নম্বর কোশ্চেন। আর এখানে আমি বলি 9 কই আছে? ওমা, হ্যাঁ, ডি এর অপশন কোথায়? ডি এর অপশন সাইডে। আচ্ছা, এক্স অ্যান্সার হবে 1:9, তাই না? 1:9 একটা দেয় নাই। এক্স এর ক্ষেত্রে ওয়াই অনুপাত না, এখানে অপশন ভুল করছে আর কি, আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, এখন অপশনের অ্যান্সারটাকে ঠিক ধরবা নাকি হচ্ছে একে ঠিক ধরবা? 7:6, ধরো আমি এখানে চেঞ্জ করে দিই, ধর 7:6 কে অ্যান্সার রাখি।
এক্সকের ক্ষেত্রে y অনুপাত যাও হয়ে গেছে। অপশন নম্বর সি হবে। তোমরা তো শর্টকাট তো জানো, বুঝো না? এখানে হচ্ছে এটা টাইপিংয়ে ভুল গেছে, আমি টাইপিংয়ে কিছু ভুল পাইতেছি এই শিটে, অন্যান্য শিটে তো এত পাই না, এই শিটে একটু বেশি পাইলাম। আচ্ছা চলো, আর -1, 45 ডিগ্রি বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক কত সেটা তো এখানে দেওয়া আছে, বা ফাইন টাইপ করছে, স্থানাঙ্ক লিখছে, ব্র্যাকেট দেয় নাই। এইটার ফার্স্ট এডিশনটা মূলত তোমরা পাচ্ছ, এই শিটগুলো নতুন করে ডেভেলপ করা হয়েছে তোমাদের জন্য। এই জন্যে এইখানে হচ্ছে এই কিছু জায়গায় কিছু ভুল আছে, মানে টাইপিং মিস্টেক গেছে। অন্যান্য পার্টগুলো মানে এই শিটের জাস্ট হচ্ছে এইটুকু অংশ, অ্যাকচুয়ালি যেটুকু অংশ তোমরা এখন দেখতেছো এইটুকু নতুন করে ডেভেলপ করা। অন্যান্য পার্টগুলো আগে থেকেই ছিল, ওগুলো কারেকশন কয়েকবার হয়েছে। এই পার্টটুকু এই যে আমি এখন পরেতে কারেকশন হয়ে যাচ্ছে, তো এই জন্যে এখানে সহজভাবে যাবে। তারপর দেখো, এত সরলরেখাটি এত এর রেখার উপর লম্ব হলে এর মান কত, ঢাল দ্বয়ের গুণফল -1 দিবা, চলে আসবে। আচ্ছা, এখানে আর যে কোয়েশ্চেন্সগুলো আছে, হ্যাঁ, এগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিব, করে ফেলো আগের দিনের শিটের সাথে। আর আজকের শিটের এখানে নতুন যে টাইপটা আমি সেটা একটু বলি। হ্যাঁ, ধরো উদাহরণ 1 থেকে করে। চলো, আজকে শিটে যেটুকু অংশ মূলত আমাদের এখন করে রাখতে হবে সেটুকুতে যাচ্ছি। আচ্ছা, একটি গতিশীল সরলরেখার সব অবস্থানে তার দ্বারা হচ্ছে অক্ষ দুটির ছেদাংশ দুটির অনন্যকের সমষ্টি সর্বদা হাফ। দেখাও যে রেখাটি সর্বদাই 2, 2 বিন্দুগামী। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই। এখানে দেখো, ফার্স্ট অফ অল আমাদের অ্যাডমিশনের কোশ্চেনে কিছু কেসে একটা সরলরেখার পরিবর্তে গতিশীল সরলরেখা ইউজ করতে পারে। সরলরেখা বলা যে কথা, গতিশীল সরলরেখা বলা একই কথা, প্রথম কথা, এগুলো নিয়ে কোনো ভেজাল নাই। দ্বিতীয় কথা হচ্ছে, রেগুলারলি আমরা সরলরেখার সমীকরণটা x/a + y/b = 1 ধরলাম। এখন ছেদিত অংশ বলো, এখান থেকে x অক্ষের খণ্ডিত অংশ a, y অক্ষের খণ্ডিত অংশ b, দুটির অনন্যকের সমষ্টি। বাস্তব সংখ্যা অধ্যায়ে অনন্যকের একটা প্রপার্টিস ছিল। সো ছেদিত অংশের অনন্যকের সমষ্টির অ্যাকচুয়ালি 1/a উল্টা জিনিসটাকে বোঝায়। অনন্য বলতে এখানে বিপরীত অক্ষের কনসেপ্টটা আর কি, উল্টা যেটা বোঝায় 1/a + 1/b, এটার ভ্যালু এখানে হয়ে গেল, কোশ্চেন শর্ত বললো হাফ। এই শর্তে দেখাইতে হবে রেখাটা 2, 2 বিন্দুগামী। বাকি ডাটাগুলো খুব একটা ঝামেলার নাই। এই যে 1/a + 1/b = হাফ হলো, এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো, 2/a 2/b = 1 লিখতে পারি কিনা বলো তো? লিখতে পারি। আর আমরা রেখাটাকে ধরছিলাম x/a + y/b = 1। 1 নম্বর রেখা এতকে 1 নং রেখার সাথে তুলনা করে বলো, a নিচে, b নিচে, উপরে 2, 2, x = 2, y = 2, আর 2, 2 দিয়ে শর্ত সিদ্ধ হচ্ছে। সুতরাং রেখাটি সর্বদা 2, 2 বিন্দুগামী। তোমরা কি অঙ্কটা বুঝছো বলো? অনন্যকের একটা বাংলা টার্ম, ইংলিশ টার্মটা কি একটু দেখো। অনন্যকের কনসেপ্ট বললে সেটা মনে রাখবো, এই যে জাস্ট কি হয়। আচ্ছা, দেখে নিও। ওকে, তো এই হচ্ছে আমাদের এই কোশ্চেন নিয়ে কথা। অনন্যকের কনসেপ্ট বললে এই শর্তটা শুধু লিখবা এইভাবে রিভার্স করে গেল। আচ্ছা আচ্ছা, এই যে কোশ্চেনটা উদাহরণ 3, এটা আমি করাই দিব না, এটা তোমাদেরকে আমি গতদিন করাই দিয়েছিলাম, ওই রেগুলার লেকচার শিটে ছিল যে আমাদের প্রবণতা বা ঢাল, হ্যাঁ, একটা এত বিন্দুগামী একটি সরলরেখার ঢালের কেস হচ্ছে এত, এবং এই বিন্দু থেকে সরলরেখার উপরস্থ কিউ বিন্দুর দূরত্ব, একটা বিন্দুর দূরত্ব 13/2 হলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত। ফুল কনসেপ্টটা গতদিন শেষ করা হয়েছিল। এখানে সলভ দেওয়া আছে, যে sin θ cos θ বের করে ট্রায়াঙ্গেলের শর্ত দিয়ে আমরা যে করছিলাম সেভাবে বের করা আছে। যদি সো এই অঙ্কটা নেক্সট দিন মানে বাসায় করে নিবা। মানে কিছু MCQ আছে, আমি সেগুলো দিয়ে দিব।
আচ্ছা, এই কোয়েশ্চেনটা সুন্দর, 19 নম্বর কোয়েশ্চেন। দেখো এখানে কাহিনীকে আমি তোমাকে বেসিকটা বুঝিয়ে দিই। মূলত এত এবং এত দুটি বিন্দু এবং এই রেখার উপর এই বিন্দু বি বিন্দু, এই বি এর লম্ব বিক্ষেপ অ্যাকচুয়ালি ছায়ার দৈর্ঘ্যকে ইন্ডিকেট করে। তো এক্ষেত্রে কাহিনী কি দেখো, কাহিনী হচ্ছে এই হচ্ছে আমাদের ধরো রেখা, যেটা কোন রেখা, 3x + y - 10 = 0। আর এই রেখার উপর আমাদের ধরো দুইটা বিন্দু দিল। ওকে, একটা বিন্দু হচ্ছে এই বিন্দু, দ্যাট ইজ বেসিকটা বুঝে না, 2 - 6 হচ্ছে বি বিন্দু, -3 - 1। তো এই রেখার উপর এই এবি রেখার বা এবি অংশের লম্ব বিক্ষেপ বের করতে বলছে। সো লম্ব বিক্ষেপ বের করার কনসেপ্ট প্যাটার্নটা কি, যে এখান থেকে বেসিকটা দেখো খুব সহজ। এই এ বিন্দু থেকে এখানে লম্ব টানতে হবে, বি বিন্দু থেকে রেখার উপর লম্ব টানতে হবে। ঠিক আছে, দুইটা লম্ব ড্র করতে হবে। এ বিন্দু থেকে লম্ব টানবো, বি বিন্দু থেকে লম্ব টানবো, দুইটা লম্ব ড্র করব। লম্ব ড্র করার পরের কাহিনী কি দেখো, এবং লম্ব ড্র করার সাথে সাথে লম্ব রেখার সমীকরণটা বের করব। অর্থাৎ এই রেখার উপর লম্ব এবং এ বিন্দুগামী, তাহলে এসি রেখা ধরো, আর এই রেখার উপর লম্ব এবং বি বিন্দুগামী, তাহলে বিডি রেখা ধরো। ওকে, তাহলে এখানে এসি রেখা আর বিডি রেখা, এই দুটো রেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন ধরো যে আর এই যে সিডি রেখা আর এসি রেখা, এইটার ছেদবিন্দু সি বিন্দু স্থানাঙ্ক আসবে। আবার সিডি রেখা আর বিডি রেখা, এর ছেদবিন্দু ডি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আসবে। ঠিক আছে, তাহলে সি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক যদি চলে আসে, তাহলে সিডি এইটুকু হচ্ছে আমাদের সিডি এর দূরত্ব, এটা হবে আমাদের এবি ভেক্টর, যে কথাটা বললো এখানে। হ্যাঁ, এবি রেখাংশের লম্ব অভিক্ষেপ এই সিডি, এই যে দূরত্বটা এত মাইনাস এত হোল স্কোয়ার, এত মাইনাস এত হোল স্কোয়ার, এখান থেকে ডাটা চলে আসলো। বুঝছো সবাই, বলো। স্টেপসগুলো বুঝতে হবে যে অ্যাকচুয়ালি স্টেপসে কী কী করা হয়েছে। আমাদের এই রেখার উপর লম্ব শর্তে এইভাবে এই কাজ করা হয়েছে। স্টেপগুলো আবার বলি, আমাদের এই রেখার উপর লম্ব রেখা যা এ বিন্দুগামী, সেই শর্তে এসি এর সমীকরণ বের করব। এসি এর সমীকরণ, এত লম্ব রেখা যা বি বিন্দুগামী, সেই শর্তে বিডি এর সমীকরণ বের করব। এসি এর সমীকরণ এবং বিডি এর সমীকরণের কেসে সিডি এর সাথে ছেদবিন্দু শর্তে সি বিন্দু আর ডি বিন্দুর স্থানাঙ্ক চলে আসবে। সিডি এর দূরত্বটাই হচ্ছে আমাদের এখানকার নির্ণয় দৈর্ঘ্য, অভিক্ষেপের দৈর্ঘ্য। সেটা এখানে ডিটেলসে সলভ করা আছে, সলভটা তোমরা একটু দেখলেই পারবো। আচ্ছা, ওকে, এই যে কোয়েশ্চেনটা, এটাও খুব সুন্দর কোয়েশ্চেন। এটার বেসিকটা আমরা কোন পার্টে পড়ছিলাম আমি বলি, সেটা হচ্ছে সরলরেখায় তোমাদের একটা কোয়েশ্চেন ছিল যে এত রেখার সাথে এত বিন্দুগামী এবং এত কোণ উৎপন্ন করে এমন একটা রেখার সমীকরণ নির্ণয় করো। আবারও বলি, একটা রেখার সাথে হচ্ছে এত নির্দিষ্ট কোণ উৎপন্ন করে এবং আরও একটা বিন্দুগামী, এই শর্তে রেখার সমীকরণ বের করতে বললো। তো সেক্ষেত্রে কনসেপ্টটাকে আমি বলি, দেখো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের সমীকরণ হচ্ছে এত। সমকোণী সমদ্বিবাহু, বাহু দুইটা সমান। ওকে, ধরো যে এ বি সি। সো অতিভুজের সমীকরণ হচ্ছে 3x + 4y - 4 = 0। অতিভুজের সমীকরণ হচ্ছে এত, এবং বিপরীত শীর্ষের স্থানাঙ্ক 2 2। বিপরীত শীর্ষ বি এর স্থানাঙ্ক 2 2। ত্রিভুজের অন্য বাহু দুটির সমীকরণ নির্ণয় করো। ত্রিভুজের অন্য বাহু দুটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখন তোমরা অবশ্যই এটা বুঝো যে যেহেতু এটা অ্যাকচুয়ালি আমাদের কি সমবাহু, মানে এই দুটো বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, এই দুটো বাহু অবশ্যই এই অতিভুজের সাথে সমান পরিমাণ কোণ উৎপন্ন করে। সমান, এটা হচ্ছে একটা বেসিক প্রপার্টিজ, সমকোণী ত্রিভুজের একটা বেসিক প্রপার্টিজ, সমান কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এই কোণ আর এই কোণ, দুইটা কোণের ভ্যালু অ্যাকচুয়ালি 45 ডিগ্রি কোণে হবে, আর এটা তো 90 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে বেসিক, এবং সাথে তা হচ্ছে বি বিন্দুগামী। অর্থাৎ এই যে রেখাটা, এই যে দুটো রেখা এ বি এবং এসি রেখার সমীকরণ বের করবা, এটার ঢাল তুমি এম ধরলা, আর এটার ঢাল M1,
মাইনাস অফ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাহলে 10 45 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস এম মাইনাস m1 বাই 1 প্লাস এম ইন্টু m1। এই শর্ত দিয়ে এম এর দুইটা মান বের হবে। আর তাহলে এই যে এবং সেই এম এর মান দুইটা, একটা হবে এ বি এর ঢাল আর একটা হবে এসি এর ঢাল, যা বি বিন্দুগামী। তো সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ঢাল এম অফ এক্স মাইনাস এক্স ওয়ান। এই শর্তে যে সমীকরণ রেখা দুটো আসবে সেই দুটো রেখা হবে এ বি এবং সি এর সমীকরণ। কাজ শেষ, ডান। বুঝছো হিসাব? তো সমকোণী ত্রিভুজের কথা বললে অনেকেই তোমরা এই কোশ্চেনটা এভাবে দেখলে অনেক কনফিউজড হইতে পরীক্ষার হলে যে কীভাবে কী করবো, এর অঙ্কটা সহজ বোঝা যায়, সুন্দর আছে। ঠিক আছে, সবার বলো, সবাই বুঝছো মোটামুটি? আচ্ছা, ওকে, করে ফেলবা। সলভ এখানে অ্যাড করা হয়েছে। তারপর আচ্ছা, আর ঝামেলা নাই। এখানে কিছু কোয়েশ্চেন্স আমরা উদাহরণ পাঠে অ্যাড করেছি, যেগুলো হচ্ছে একটু চিন্তা নির্ভর। হ্যাঁ, যদি পসিবল হয় পারবা, না করতে পারবা, না পারলেও সমস্যা নেই। কিন্তু আমাদের বাকি যে স্লাইডগুলো আছে সেই স্লাইডের কন্টেন্টগুলো দেখতে পাবো। আচ্ছা, তোমাদের প্রতিবিম্বের কনসেপ্টটা আমি কতদিন পড়াই নাই, ওই প্রতিবিম্বের কনসেপ্টটাতে আমি একটু চাই, দাঁড়াও। প্রতিবিম্বের ওইটুকু একটু পড়াই দিলেই। প্রতিবিম্বের কনসেপ্টটা তো একটু বড় হয়, এমসিকিউর জন্য ওটা এমসিকিউতে বড় ডাটাগুলো দেয় না, ছোট শর্তগুলোই দেয়। এই তো টাইপ 21। একটা হচ্ছে প্রথম সাপেক্ষে হচ্ছে বিন্দু সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। দেখো আমি একটু আলোচনা করে দিই। বিন্দু সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। সো 5,6 বিন্দুর সাপেক্ষে এত বিন্দুর, খাতায় লিখে রেখো একটু, প্রতিবিম্ব কত। তখন মনে রাখতে হবে যে বিন্দুর সাপেক্ষে সেখানে একটা দর্পণ চিন্তা করবা, একটা আয়না চিন্তা করবা, ঠিক আছে? এবং ওই বিন্দুটা যেহেতু তুমি বুঝতে পারছো যে বিন্দুর প্রতিবিম্ব বের করবা, দর্পণ হতে ওই বিন্দুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব যেটা সমান হবে, যে বি এর প্রতিবিম্ব বি প্রাইম, তাহলে বি বি প্রাইম এর মধ্যবিন্দু হচ্ছে যেখানে এ। সো মধ্যবিন্দু শর্ত দিয়ে, মধ্যবিন্দুর শর্ত এখানে ইউজ করে আমরা পেয়ে যাব স্যার বিন্দু সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। এটা এমসিকিউতে সবচেয়ে বেশি পরিমাণে আসে, বিন্দু সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, এটা এমসিকিউতে সবচেয়ে বেশি পরিমাণে আসে। এটা একটু পারতে হবে ঠিক মতো, ঠিক আছে? এমসিকিউ ডাটা সেটা মনে রাখবে যে মধ্যবিন্দু শর্তে, যে এত বিন্দু সাপেক্ষে এত প্রতিবিম্ব, ছোট করে ছবিটা এঁকে ফেলবা, একে মধ্যবিন্দু ডাটা দিয়ে করে ফেলবা। তোমরা আবার এখানে প্যাচ লাগিয়েছে চাইও না। হ্যাঁ, একটা কোয়েশ্চেন সলভ করা আছে, দেখে নিবা। ওকে, তারপর রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। দেখো রেখার সাপেক্ষে বিন্দু প্রতিবিম্ব, এখানে দুইটা কনসেপ্ট। একটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে, সরলরেখার অক্ষের সাপেক্ষে হবে। আচ্ছা দাঁড়া, এখানে ডাটাটা কিভাবে দিচ্ছি আমি একটু চেক করি। এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে, আচ্ছা ওকে, অক্ষের সাপেক্ষে, আচ্ছা ঠিক আছে, এভাবে দেওয়া যায়, সমস্যা নেই। তো রেখার সাপেক্ষে কিছু দেখো, এক্স অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। এক্ষেত্রে এক্স অক্ষ, এই যে 5,3, এটার সাপেক্ষে, এই যে আমাদের এক্স অক্ষের সাপেক্ষে 5,3 বিন্দুর প্রতিবিম্ব, এটা যে দূরত্ব উপরে আছে সেই দূরত্ব নিচে নেমে যাবে, এবং এটা হচ্ছে উপরে ওয়াই এর ভ্যালু প্লাস, নিচে ওয়াই এর ভ্যালু মাইনাস, তার মানে 3 - 3 এই হয়ে যাবে এখানকার শর্ত। আর এক্স এর মান তো ডাটা অনুযায়ী এক্স এর মান এটুকু, এটা তো সেম থাকবে, এটা নিয়ে তার কোনো ভেজাল নাই। উপরে 3 প্লাস, নিচে 3 মাইনাস। সো অক্ষের সাপেক্ষে এক্স অক্ষের কথা গেল। এটা যদি ওয়াই অক্ষের কথা বলে, তাহলে যদি এখানে একই বিন্দুর কথা বলি 5,3, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বললে এই দূরত্ব 5,3, এই পাশে যদি চলে আসে এ প্রাইম, তো সেক্ষেত্রে দেখো এই দূরত্ব হচ্ছে এক্স এর ভ্যালু 5,
আর এই দূরত্ব এক্সের ভ্যালু মাইনাস হয়ে গেল, অর্থাৎ এদিকে হবে -5 3। আর এই হ্যাঁ অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের ক্ষেত্রে তাহলে সহজ কথা হচ্ছে এক্স অক্ষের কেসে ওয়াই এর চিহ্ন পরিবর্তন হবে, এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রে ওয়াই এর চিহ্নের পরিবর্তন, আর ওয়াই অক্ষের সাপেক্ষে বললে এক্স এর চিহ্নের পরিবর্তন। সহজ হিসাব গেল। তারপর হচ্ছে এই যে হ্যাঁ এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব ওয়াই অক্ষের সাপেক্ষে, আর তারপর দেখো বিন্দু অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব এত, এই যে একই কথা। আচ্ছা এবার হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে, রেখার সাপেক্ষে বিন্দু প্রতিবিম্ব, এটা তোমাদেরকে তো আমি আজকে ক্লাসে অলরেডি প্রথমে করাইছিলাম, তাই না? দেখো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি রেখার সাপেক্ষে বিন্দু প্রতিবিম্ব, ওই যে লম্ব টানতে হবে, তারপর ছেদ বিন্দু বের করতে হবে, বের করে যে হচ্ছে ডাটা ক্যালকুলেশন করতে হয়, অক্ষের সাপেক্ষে বিন্দু প্রতিবিম্ব রেখার সাপেক্ষে বিন্দু প্রতিবিম্ব, সেটা আমরা করছি আজকে লেকচারে করছিলাম। আর রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, এটা একটা ভালো কোয়েশ্চেনের কনসেপ্ট, এটা আমি তোমাদের করে দিই, বলে দিই। এই যে রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, ডিটেলস বেসিকটা বলি। ধরো এত রেখার সাপেক্ষে এই যে 7x প্লাস 13y মাইনাস 87 ইকুয়াল এত রেখার সাপেক্ষে, ধরো এই রেখাটা এত এর প্রতিবিম্ব বের করব। তো যার যে রেখার সাপেক্ষে সেই রেখাকে একটা দর্পণ চিন্তা করতে হবে, যে রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করব সেই রেখাতে একটা দর্পণ চিন্তা করতে হবে। সহজ কথা, সেই রেখাতে কি করতে হবে? একটা দর্পণ চিন্তা করতে হবে। সো তাহলে যেই কোণে এখানে আছে একই কোণের নিচের দিকে রেখাটা শিফট করবে। সো এ বি সি ডি, তাহলে এসি এর প্রতিবিম্ব এডি কার সাপেক্ষে? এ বি এর সাপেক্ষে। এসি এর প্রতিবিম্ব এডি কার সাপেক্ষে? এ বি এর সাপেক্ষে। এখন তাহলে কাহিনী কি দেখো, এটা হচ্ছে একটু আগে যে কনসেপ্টটা করছো সেই কনসেপ্টটাই। এখানে ঢালের মান সূক্ষ্মকোণ হয়, এই যে পার্টটা এই এ বি এবং এ সি হতে এই বিন্দু স্থানাঙ্ক বের করবো। 1 নম্বর এই বিন্দু স্থানাঙ্ক, নির্ণয় করবো 1 নম্বর। 2 নম্বর এ বি এবং এসি এর যে ঢাল, যে কোণ, সেই কোণ থিটা ধরে একই কোণে আমাদের এ বি এর সাথে, আবার বলি কাহিনী হচ্ছে কি যে এ বি এই রেখার সাথে থিটা কোণে এখানে আমাদের এসি রেখা এবং এডি রেখা আছে, সমান পরিমাণ কোণ, কোণটা চেঞ্জ হচ্ছে না। তো এই থিটা কোণটা মেনটেন করে এই যে এ বি এবং এসি এর মধ্যবর্তী কোণটা আমরা বের করব, সেই কোণে এ বির সাথে এডি এর হচ্ছে আমরা সমীকরণটা বের করব। বলো, যেটা লাইকলি হচ্ছে আমরা ওই যে সমবাহু ত্রিভুজের সাথে দুইটা রেখার যে কন্ডিশন ছিল, সমদ্বিবাহু ত্রিভুজ তার সাথে অতিভুজের রেখা দিছে 45 ডিগ্রি কোণ ধরে করছি, ওই ডাটাটা দেখো আমি এখানে তোমাদেরকে। আচ্ছা ওকে, তোমরা কি কনসেপ্টটা বুঝছো? বলো। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা ওকে, সো আমি একটু আবার দেখাই দিই। ওকে দিয়ে দিই, দাঁড়াও। এখানে কাহিনী করা হয়েছে একটু, এখানে না এই পদ্ধতিতে দেওয়া না, আমরা ওই ঢালের কনসেপ্ট যেটা বললাম 99 নম্বর কোয়েশ্চেন, ঢালের কনসেপ্ট দিয়ে ওই সিস্টেমে করো, নিজে নিজে করো, তাইলে অ্যান্সার সহজে আসবে।
এখানে অন্য কোনো কোয়েশ্চেন আমি সলভ করছি কিনা দাঁড়াও দেখি একটু। আচ্ছা ওকে, তাহলে এবার পরের পার্টে একটু যাই। আচ্ছা হ্যাঁ শেষ। আর লাস্টে কনসেপ্ট একটা চেক করো, এটা আমরা একাডেমিকে তোমরা করার কথা চেক করে একটু। ওকে, তারপর তাহলে আর এখানে কনসেপ্ট বাকি নেই। এখানে লেকচার স্লাইডে এই পার্টটা অলরেডি দেওয়া হয়েছে। আর হচ্ছে আমাদের এখানে যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোর শিটটা আমরা এই যে একটু পরেই আমি একটু কাজ করে মানে এগুলো ডেভেলপ করে গুছিয়ে তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে রাখি। তোমাদের নেক্সট ক্লাসটা তোমাদের এক্সামগুলো নিব কয়েকদিনের মধ্যে আমরা শুরু করবো। এক্সামের একটা রুটিন পাবলিশ করে আমরা হ্যাঁ এক্সাম হবে অবশ্যই, এক্সাম কেন হবে না। আমরা সরলরেখা মাত্র শেষ করলাম, ম্যাট্রিক্স নির্ণয় শেষ করলাম, 2টা অধ্যায় একটু ভালো মতো নিজেরা পড়ো। তারপর হচ্ছে বৃত্ত অধ্যায়টা নেক্সট হচ্ছে ফ্রাইডেতে তো ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে হয়তো সন্ধ্যায়, তাই না? বৃত্ত অধ্যায়টা তোমাদের রুটিন দেওয়া হয়েছে ক্লাস সিকোয়েন্সের। কালকে বৃহস্পতিবার, কালকে ব্রেক দিচ্ছি, এগুলো পড়ো। তারপর হচ্ছে আমরা একটা শর্ট ডিসকাশন লাইভ নিয়ে তোমাদের এক্সাম দিয়ে দিব। ঠিক আছে, সামনের সপ্তাহে সহজ কথা এক্সাম হবে, সামনের সপ্তাহে এক্সাম। একটা কোশ্চেন ছিল বলো ভাইয়া, আমাদের যে বায়োম্যাথে এক্সামটা হবে, কম্পিটিশনটা হবে, ওখানে কি ভাইয়া নেগেটিভ মার্ক আছে? ম্যাথের ক্ষেত্রে আসলে রিটেন পরীক্ষা হবে, আর বায়োলজির কেসে এমসিকিউ পরীক্ষা হবে। সো এমসিকিউ পরীক্ষায় হয়তো নেগেটিভ মার্ক অ্যাড করা হতে পারে, ম্যাথের ক্ষেত্রে নেগেটিভ মার্ক থাকবে না। ম্যাথে বরঞ্চ পার্শিয়াল মার্ক থাকতে পারে, তবে নেগেটিভ মার্ক ম্যাথে থাকবে না। স্যার বলো স্যার, শনিবারে তো আমাদের বিকাল 5টায় আছে, কিন্তু তারপরে কি এই রুটিন অনুযায়ী যাবে নাকি রুটিন চেঞ্জ হবে? কারণ কলেজ তো খুলে দিবে। হ্যাঁ, যারা 22 ব্যাচ যদি কলেজ খুলবে স্বাভাবিক কথা। সো শনিবার থেকে আমাদের সামনে রোববার থেকে আমরা সকালবেলা তো থাকবে না, রাতে চলে যাবে এটা। এখন এর আমরা একটা সময় সুযোগ পাইছি, আর এতগুলো ক্লাসও থাকবে না। আমরা সপ্তাহে 2টা করে ক্লাস নিই, সম্ভব 2টা বা 3টা করে দেখি আমি মিলাবো, বা রাতে ভালো হয়, এভাবে প্রচুর হয়ে যায়, প্রেশার হয়ে যায়। হ্যাঁ বুঝতে ভাইয়া রাতে দিন না, রাতে তো নিচে পড়াটা করতে হবে ভাইয়া, বিকেল 5টার দিকে দিলে ভালো হয়। বিকেল 5টাতে না? 4-5টার দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 4টা ভালো হয়। হ্যাঁ ভাইয়া, 5টার বেঁচে থাকো, ওটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা 4টা 5টা 4টা দিব যাও। আচ্ছা ওকে, তাহলে আজকের মতো বিদায়। নেক্সট দিন আমরা দেখা হচ্ছে, আমরা জানাবো গ্রুপে, আবার জানাবো, কথা বলে নেক্সট ক্লাসে আগে শুরু করি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো।